দেখো এরপরে হচ্ছে আমরা লিখি মানে আমরা এর আগের পার্টে যেটা দেখছিলাম ওইটা ছিল হচ্ছে কি সন্নিবেশ যৌগ বা সন্নিবেশ আয়নের ক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব। আর এখন হচ্ছে সাধারণ যৌগ, যেমন তোমারে বললো PCl5 এটার মধ্যে সংকরণ কি, যেমন বললো COCl2 এর মধ্যে কোন ধরনের সংকরণ, যেমন তোমারে বললো NH4+ কোন ধরনের সংকরণ, তোমার বললো SO4 2- কোন ধরনের সংকরণ, তোমরা কিভাবে দেখা বুঝবে। যেমন তোমার বললো মনে করো SF4 SF6 কোন ধরনের সংকরণ, আমরা বুঝবো কেমনে, বুঝাতে কোনো একটা ওই লাগবে। এটার জন্য সূত্র লেখা একটা লেখা হচ্ছে হ্যাঁ 5 নম্বর মানে পরের পয়েন্ট দিয়ে পরের পয়েন্ট হ্যাঁ সূত্র লেখা হচ্ছে বাইরে কোনো লাইন লেখো সাধারণ যৌগের ক্ষেত্রে সংকরণ নির্ণয়, সাধারণ যৌগের ক্ষেত্রে সংকরণ নির্ণয়। এরপর আমরা এখানে লিখে রাখবো এই x = এর সূত্র হাফ E + C, E বড় হাতের আর বাকি সব ছোট হাতের, E + C। এরপর লেখো প্লাস A - B, এটা হচ্ছে সূত্র। E বড় হাতের বাকি সব ছোট। হ্যাঁ লেখো আবার এটাও সূত্র x = হাফ E + C, ওই AB বাদ দিলেও হয়, কেন AB হচ্ছে আয়নের ক্ষেত্রে, আর যদি আয়ন না হয় তখন হচ্ছে এটা তুমি এখানে লিখে হবে এটা হচ্ছে আয়নের ক্ষেত্রে, এটা আয়নের ক্ষেত্রে। এটার আরো সূত্র আছে অন্যভাবে, বাট এটা দিয়ে আমাদের জন্য সহজ, কারণ কোনো সিকিউতে আসবে না যে কিভাবে হয় বের করে দেখো, অবজেক্টিভ বা তোমার সিকিউ ধরার জন্য লাগবে। তো এখানে এটা হচ্ছে যৌগের ক্ষেত্রে। আর নিচে আগে লেখো কোনটা দ্বারা কি বোঝায়, আগে সেটা লেখো। প্রথমে লেখা হচ্ছে কোনটা দ্বারা কি বোঝায়, লেখা হচ্ছে x = সংকরিত অরবিটাল সংখ্যা, x = সংকরিত অরবিটাল সংখ্যা, লেখো না কেন, সংকরিত অরবিটাল সংখ্যা। এরপর হচ্ছে E = বড় হাতের E = অণু বা আয়নের কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা, অণু বা আয়নের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা। এরপর লেখো C = লেখা হচ্ছে অণুতে সংযুক্ত একযোজী পরমাণুর সংখ্যা, এরপর লেখো A = লেখো ঋণাত্মক আয়নের মান, A = ঋণাত্মক আয়নের মান। B = লেখো ধনাত্মক আয়নের মান, A = ঋণাত্মক আয়নের মান, B = ধনাত্মক আয়নের মান। মান মানে কি কোনো প্লাস মাইনাস বসবে না, শুধু মানটা বসবে, মানে 2- কি বসবে, শুধু 2 বসবে। এবার আমরা আসি, দেখো হিসাবে আসি আমরা। এখন যদি আয়ন না থাকে তাহলে এ আর কিন্তু দরকার নাই। তো মনে করি এটা কি আয়ন না যৌগ, এই যৌগের ক্ষেত্রে যদি আমরা দেখি দেখো x = হাফ E + C, হাফ E কি আমাদের কেন্দ্রীয় পরমাণুর সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন সংখ্যা। ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা, 5টা না, 15 নম্বর গ্রুপ।
তো তখন এই হচ্ছে 5 আর সি কি এর সাথে যোজনী 1 এমন মৌল কয়টা আছে, না থাকলে 0 বলতে পারো স্যার যোজনী 2 আছে ওদের কি নিব না, যোজনী 1 ক্লোরিনের যোজনী একটা কয়টা আছে 5টা, বুঝছি আমরা এমন পরমাণু আছে 5টা, তাহলে কত আছে 5। তো 5 মানে এখানে কোনটার সাথে মিলছে, তার মানে এটার মধ্যে হচ্ছে DsP3 সংকরণ বা sp3d, তুমি যেটা লেখো sp3d সংকরণ, বুঝছি আমরা কথাগুলো। এখন যেমন আমরা এটা দেখি, দেখো এটার ক্ষেত্রে আমরা যদি দেখি x ½ কেন্দ্রীয় পরমাণু কোনটা, এবার হচ্ছে ঝামেলা যে স্যার এখানে তো কার্বনও একটা অক্সিজেনও একটা, যখন দেখবা যে সাধারণত কেন্দ্রীয় পরমাণুর সংখ্যা কম হয়, আবার এরপর দেখবা কার যোজনী বেশি, কার্বনও একটা অক্সিজেনও একটা, তাহলে কার্বনের যোজনী 4, কার্বনের আর অক্সিজেনের যোজনী কত এখানে 2, তাহলে কার যোজনী বেশি কার্বন, তাহলে কেন্দ্রীয় পরমাণু কি আমাদের কার্বন। তো কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন 4টা, আর একযোজী পরমাণু আছে কয়টা এর মধ্যে, 2টা, 2টা ক্লোরিন আছে, অক্সিজেনের যোজন তো 2, এটা তো হবে না, একযোজী পরমাণু আছে 2টা, তাহলে টোটাল কত আসে আমাদের 3 নাকি, সরি হ্যাঁ 3, তার মানে এর মধ্যে কোন ধরনের সংকরণ, sp2 সংকরণ, বুঝছি আমরা। এবার হচ্ছে আমরা যদি এইটা দেখি, দেখো x ½ e plus c, যদি ধনাত্মক আধানের মান কত এখানে 1 না, একদম সহজ হিসাব, যদি ধনাত্মক আধান থাকে তাহলে এখানে হবে মাইনাস, আর ঋণাত্মক আধান যেমন এই যে এটা দেখো x ½ বুঝো e plus c, এখানে কি ঋণাত্মক আধান না, ঋণাত্মক আধান হইলে হবে প্লাস, কেন, কারণ ইলেকট্রন কি 2 মাইনাস মানে কি দুইটা ইলেকট্রন কম আছে না বেশি আছে, বেশি না, এই কারণে হচ্ছে প্লাস, আর প্লাস মানে ইলেকট্রন কম আছে, এখানে কি এখানে মাইনাস, বুঝছি আমরা। তো এখানে কত মাইনাস, আমরা মাইনাস কোনটা লিখছিলাম, মাইনাস দিছিলাম হচ্ছে বি নাকি, আর এখানে কি দিছিলাম এ বি, এটা নিয়ে কোনো সমস্যা নেই, তুমি যে কোনটা দিতে পারো, মান ঠিক বসে লিখছি। তখন এখানে কত বসবে দেখো হাফ, ই এর মান কত এখানে, এটার কেন্দ্রীয় পরমাণু কি নাইট্রোজেন না, কত 5, কয়টা 4টা, -1 = 4, তো 4 হইলে কোন ধরনের সংকরণ, 4 তো 2টা আছে, এটা সাধারণত সব সময় কি ওই যে ওইটার ক্ষেত্রেই, আর এই সাধারণ আয়ন বা সাধারণ যৌগ যদি 4 আসে এটা সব sp3, আর ওই অসাধারণের মধ্যে যায় 2-1টা sp3 ঢুকে গেছে, মানে ওইখানেও তারা দখল নিছে, বুঝা গেছে। তো তখন এটার মধ্যে কোন ধরনের সংকরণ sp3, যেমন যদি আমরা এটা দেখি হাফ, s এর কত 6, c এর মান কত বলো তো, c এর মান হচ্ছে 0, কারণ একযোজী কোন পরমাণু আছে, অক্সিজেনের যোজন তো 2, 0, আর এখানে প্লাস, যেহেতু মাইনাস থাকলে এখানে প্লাস আমরা বলছিলাম 2, 4, কোন ধরনের সংকরণ, sp3 সংকরণ, বুঝছি আমরা। অক্সিজেন যোজনী 2, এখানে আমরা একটু আগে সূত্রে কি এখানে যোজনী 2 এর কিছু লিখছে, যোজনী 1 থাকলে ওটা দিয়ে আমরা হিসাব করব, মানে এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি। যেমন তুমি যদি এটা বের করো, দেখো x ½ কত বসবে, সালফারের কত 6 শেষ কক্ষপথে, ফ্লোরিনের যোজনী 1, এটাও 6, কাটাকাটি করলে কত আসে 6, 6 মানে কি তাহলে D2sp3 অথবা sp3d2, বুঝছি আমরা। এখন যে কোনো সাধারণ যৌগ যদি দেয় আমরা বের করতে পারবো না, এইভাবে হচ্ছে সাধারণ যৌগের কি বের করা হয়, সংকরণ, কে কোন ধরনের সংকরণে আছে অবজেক্টিভে প্রায়ই দেয়। ইভেন তোমার কি রকম দিবে, ওই যে আমরা লিখছিলাম যে মনে করো sp3 তে s আছে 25%, sp3 তে s 25% না, আমি বলতে পারবো স্যার এটা অবজেক্টিভে কেমনে দিবে, ওরকম তো দিবে না। মনে করো এরকম এই যৌগ দিল, এটা দিল, এটা দিল, এটা দিল, বল দেওয়া 4টা দিয়া, মানে উদ্দীপকে বলো নিচের কোনটিতে, নিচের কোন যৌগটিতে s সংকরিত অবস্থায় s অরবিটালের পরিমাণ 25%, যৌগ দিয়ে দিবে। তোমার তো সরাসরি বলবে না sp3 তে s কত পার্সেন্ট, তো আন্দার ভাই কানাও বলতে পারবে। তো তখন হচ্ছে
তোমার এই সবগুলোর মধ্যে দেখা লাগবে কোনটায় sp3 আছে, ওইটার মধ্যে কত পার্সেন্ট, 25%। বা এরকম বললে এই যৌগটাতে s অরবিটালের পরিমাণ সংকরিত অবস্থায় কত পার্সেন্ট, হিসাব নিকাশ করে পাইলে কি এটা sp2, তার মানে s আছে 33.33%। বুঝছি আমরা? তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের জানা লাগবে, এই জিনিসগুলো আগে এক্সাম্পল গুলো লিখে রাখবে, বা আগামী ক্লাসে আমরা এটার এই সংকরণের উপর হচ্ছে বন্ধন কোণের উপর মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব, ওইটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ।